আজকের এই ভিডিওতে আমরা এএনএম জিএনএম এর ভৌত বিজ্ঞান নিয়ে আলোচনা করব। দেখো, ভৌত বিজ্ঞানের আমি চ্যাপ্টার চাইলেই শুরু করতে পারতাম, বাট কোন চ্যাপ্টার শুরু না করে অ্যাকচুয়ালি কোথা থেকে কি প্রশ্ন আসে, কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, সেইগুলো নিয়ে আসল প্রথম ভিডিওটা আমরা করতে চাইছি। এবং এবিসি সেন্টারের তরফ থেকে এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, যেখানে ফিজিক্যাল সায়েন্সের কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, আমরা কিভাবে পড়বো, আগের জার্নিটা এই যে 1-2 মাসের মধ্যে কিভাবে সিলেবাস কমপ্লিট হবে টোটালি ফ্রি, সেই ব্যাপারে কিন্তু আমরা প্রথমত ডিসকাস করবো। দেখো, প্রথমত বলি তোমাদেরকে, দেখতে পাচ্ছ এখানে যে এবিসি সেন্টার তরফ থেকে এটা হচ্ছে তোমাদের টোটালি তোমাদের ক্লাস 10 এর যে ফিজিক্স এর বই, সেটা ক্লাস 10 এর ফিজিক্স, এটা দেখে বুঝতে পারছো ক্লাস 10 এর ফিজিক্স। এবং এখানে প্রত্যেকটা যে চ্যাপ্টার রয়েছে, তো সেই চ্যাপ্টারগুলো থেকে কোনগুলো পরীক্ষাতে আসে, কোথা থেকে প্রশ্ন হয়, কেমন টাইপের হয়, কতটা ডেপথের হয়, কোন জায়গাটা বেশি ফোকাস করতে হয়, সেগুলো কিন্তু আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণরূপে জানবো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ক্লাস 10 এর ফিজিক্স এর বই, সেখান থেকে নেওয়া হয়েছে তোমাদের আমির সোহেল বিল্টু স্যার এন্ড ইওর ফিউচার রেসপন্স। তোমরা তো জানো অলরেডি আমাদের মানে কি ট্যাগলাইন অ্যাকচুয়ালি। ঠিক আছে, দেখো এটা হচ্ছে তোমাদের সূচিপত্র, যেটা ক্লাস 10 এর বইয়ের, সেটা কিন্তু আমরা নিয়েছি। দেখো, প্রথমত এখানে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেখান থেকে কি কি পরীক্ষাতে পড়তে পারে বা কি কি ইম্পর্টেন্ট, সেইগুলো নিয়ে আমি কিন্তু ডিটেলসে তোমাদেরকে আমি ডিসকাস করবো আজকের ভিডিওতে। তার পরবর্তীতে আমরা ক্লাস করবো। দেখো, পরিবেশের জন্য ভাবনা, এখান থেকে যদি পরীক্ষার প্রশ্ন পড়ে, তাহলে কোন, যেমন ধরো ট্রোপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, অ্যানোস্ফিয়ার, কোন স্তরে কি হয়। ঠিক আছে, তো এই স্তর রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে এখান থেকে কিন্তু আসতে পারে, যদি আসে একটা সেখানে আসে। দ্বিতীয়ত, গ্যাসের আচরণ, এখান থেকে তোমাকে প্রত্যেকটা চার্লসের সূত্র, তারপরে বয়েলের সূত্র, অ্যাভোগাড্রো ল, সে সমস্তগুলো জানতে হয়। তার সঙ্গে সঙ্গে কিছু ম্যাথ প্রবলেম এবং থিওরি, ম্যাথ থিওরি, এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা গ্রাফ রিলেটেডও তোমাকে প্রবলেম করতে হয়। তার মানে এই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা বুঝতে পারছি যে এই চ্যাপ্টারটা আমাদের ভালো করে ইম্পর্টেন্ট এবং ভালো করে শিখতে হবে। তারপরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রাসায়নিক গণনা, কারণ এখান থেকে আগে কিন্তু খুব প্রশ্ন আসতো, এবারও কিন্তু আসতে পারে, কারণ 2025 ক্ষেত্রে অতটা আসেনি, বাট এবার কিন্তু আসবে। যেমন বলি আমরা যে মোল রিলেটেড যে প্রবলেম গুলো হয়, মোল বা 22.4 লিটার এসটিপিতে বলো, বা এই যে ব্যাপারগুলো হয়, সেই রিলেটেড প্রবলেমগুলো কিন্তু এখান থেকে আসে, কোন সমীকরণ দিয়েও কিন্তু আসে। ঠিক আছে, ইকুয়েশন দিয়ে। তো এই দুটো চ্যাপ্টার কিন্তু ভালো ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু করতে হবে, যেটা আমরা করব পরবর্তীতে। ঠিক আছে, তাপের ঘটনা সংগ্রহ এখান থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। এর পাশাপাশি দেখো, খুব বড় হয়ে যাচ্ছে কেন, এক মিনিট ছোট করে নিই একটু। হ্যাঁ, দেখো এর পাশাপাশি যদি বলি আলো, আলোটা তো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে খুবই বেশি প্রশ্ন আসে। আলোটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলতে পারো, কারণ এখান থেকে যদি বলি আমরা, আলোর তো একটা দুটো পার্ট না, অনেকগুলো পার্ট। ঠিক আছে, আলোর ক্ষেত্রে তোমার লেন্সের যে পার্টগুলো থাকে সেগুলো থাকে, দর্পণের পার্টগুলো থাকে, সেখান থেকে আসে। এবং নর্মালি ভাবে তোমার প্রবলেম যে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, সেখান থেকে আসে। f ইকুয়াল টু r/2, এখান থেকেও আসে। তার পাশাপাশি আরো প্রশ্ন আছে যে এফ ইকুয়াল টু তোমার 1 বাই, মানে যে পাওয়ার যেটা, ঠিক আছে, মানে লেন্সের যে পাওয়ার, সেখান থেকে ডায়াপ্টার বলি আমরা, ওটা বলে ডায়াপ্টার বলে, কে বলে ডায়াপটার বলে, ডায়াপ্টার। তো এই যে ব্যাপারগুলো, এই সমস্ত গুলো থেকে এখান থেকে কিন্তু আসে। এর পাশাপাশি হচ্ছে আলোর বিচ্ছুরণ, যেমন ধরো কোন একটা মিডিয়াম আছে, লাইট এখানে পড়ছে, এখান থেকে আপাতন কোণ আই, এবং এখান থেকে প্রতিফলিত হয়ে ধরো এই দিকে যাওয়ার কথা ছিল, মানে অ্যাকচুয়ালি তোমার যাওয়ার কথা ছিল এই দিকে, পুরোটা এই লাইনে যাওয়ার কথা ছিল, না গিয়ে ধরো এই দিকে চলে আসছে। তাহলে কি অ্যাকচুয়ালি যতটা ওর মানে ত্রুটি ঘটছে ডেল্টা, ঠিক আছে, যতটা আপাতন কোণ প্রতিফলন যে ব্যাপারটা থাকে, সেখান থেকে যেটুকু ডেল্টা হচ্ছে সেই উপর বেশ করে কিন্তু প্রশ্ন আসে, যেটা প্রত্যেক বছর আসে। সেখান থেকে আসে চলতরিৎ থেকে তোমার রোধ রিলেটেড, যেটা রেজিস্ট্যান্স রিলেটেড প্রবলেম আসে। তো এগুলোকে আমাদেরকে করতেই হবে ভালো করে, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার করবো। ঠিক আছে, পরমাণু নিউক্লিয়াসটা খুব ইম্পর্টেন্ট, সেখান থেকে প্রশ্ন আসে। অলওয়েজ পর্যায় সারণী থেকে প্রশ্ন আসবেই আসবে, 100% শিওর, এইটাও করতে হবে এবং এটাও করতে হবে। আয়নিক সমযোজী বন্ধন এখানটা ইম্পর্টেন্ট, রাসায়নিক বিক্রিয়া থেকে ইম্পর্টেন্ট। তারপরে তোমার এইগুলো জৈব রসায়নের এইগুলো পার্টগুলো খুবই কম পড়ে, বাট অলওয়েজ ধাতুবিদ্যা মেট্রোলজি থেকে কিন্তু প্রশ্ন আসেই আসে। এই যে দস্তা প্রলেপ লাগানো বলো, গ্যালভানাইজেশন বলে, এই যে টপিকগুলো, মানে যদি কেউ ফিজিক্সের যেটা ভয় করে, সেই ভয়টা আমি দূর করে দেবো পার্সোনালি, আমি গ্যারান্টি দিচ্ছি। যদি তুমি ঠিক মতো একটা মাস ক্লাস করো, টোটালি ফ্রি আমরা পড়াচ্ছি, এবং তার মধ্যে যদি সম্পূর্ণরূপে দেখো সব শিখে যাবে ধাতুবিদ্যা। জৈব রসায়ন থেকে অনেকে যে ডাউট থাকে, স্যার এগুলো কেমন করে হয়, কি করে হয়, বুঝতে পারি না, ওই বোঝাটাও তোমাদের কিন্তু আমি ইজি করে দেবো। ঠিক আছে, কারণ দেখো আমি এমনিতেও 11-12 এর
ফিজিক্স কেমিস্ট্রি পড়িয়ে থাকি, অ্যান্ড আমি নিজে পার্সোনালি পড়ি, ঠিক আছে, আচ্ছা এগুলো আমি ভালো করে তোমাদেরকে বোঝাতে পারবো সম্পূর্ণরূপে, আমি তোমাদেরকে কমপ্লিটলি বোঝাবো। এবার বলি স্যার শুধু কি এগুলোই পড়তে হবে না 9 থেকেও কিছু পড়তে হবে? দেখো 9 থেকেও অবশ্যই পড়তে হবে, যেমন তোমার কিছু কিছু জায়গা রয়েছে, যেমন তোমার নিউটনের যে সমস্ত পার্টগুলো রয়েছে, ঠিক আছে, ওয়ার্ক পাওয়ার এনার্জি রয়েছে, কার্য ক্ষমতা শক্তি যেটা বলি, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। এর পাশাপাশি তোমার সাউন্ড সিস্টেম থেকেও কিন্তু প্রশ্ন আসে, তো সেগুলো করতে হবে, এবং ধরো বর্ণালী যেগুলো হয় সেগুলো থেকেও আসে, সেগুলো করতে হবে। মানে এগুলো তোমার মেন মেন জিনিস, কিন্তু তার সঙ্গে কিন্তু 9-এরও কিছু চ্যাপ্টার কিন্তু তোমার মধ্যে এর মধ্যে আসবে, তো সেগুলো আমরা করব। আগে আমরা ক্লাস 10-এর প্রত্যেকটা পার্টকে আমরা করব, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট, এবং একটা ভিডিওতে হয়তো আমরা চেষ্টা করব একটা ভিডিওতে একটা করে ক্লাসের মধ্যে সমস্ত একটা করে চ্যাপ্টার কমপ্লিট হোক, বাট কিছু কিছু চ্যাপ্টার আছে যেখানে একটাতে হবে না, লাইটে হয়তো 2-3টে ক্লাস লাগতে পারে, চলতরিতে 1-2 ক্লাস লাগতে পারে, তো এইভাবে কিন্তু আমরা কিন্তু করবো, ঠিক আছে। এন্ড 2000 মানে আমরা যদি তোমাকে কোশ্চেন দেখাই যে স্যার কেমন প্রশ্ন আসছে, কোথা থেকে আসছে প্রশ্নগুলো, সেটা তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো, তোমাকে আমি দেখাতে পারি। দেখো এখান থেকে আমি স্টাডি ম্যাটেরিয়ালে গিয়ে তোমাদেরকে এনএম জেনএম দেখাচ্ছি, আমি পিআই কিউ যেগুলো এসেছে আমি 2025 এটা তোমাকে খুলে দেখাচ্ছি যে কেমন এসেছিল, এবং তার উপর বেশ করে কতটা কঠিন বা কেমন হতে পারে, ঠিক আছে। আমি এটাও জানি না যে কোনটা তোমার 2025, আই থিঙ্ক এটা হচ্ছে 2025-এর, আমি এখানে নিচ্ছি তোমাদের দেখাচ্ছি। দেখো অ্যাকচুয়ালি আমি এটা কেন বলতে চাইছি, তার পেছনে একটাই কারণ, এটার পেছনে একটাই কারণ, পুরোটাই লোড হয়ে যাক অসুবিধা নেই। দেখো তোমাদেরকে আমি এখানেই দেখাবো, এটা দেখছো বায়োলজি, তো আমার তো বায়োলজি দরকার নেই, আমার যেটা দরকার আমি সেটা খুলে দেখছি, ঠিক আছে। কি ব্যাপার ভাই, কেন যায় না? ও একটাই পিডিএফ পেজ, তোমাদেরকে আমি ভৌত বিজ্ঞানটা দেখাবো, তার জন্য আমি এটা খুললাম, ঠিক আছে, আমি অন্যগুলো দেখবো না। দেখো ভৌত বিজ্ঞান থেকে যেগুলো এসছে অ্যাকচুয়ালি সেগুলো কি সত্যি কঠিন না পারার মতো না, এই যে ব্যাপারগুলো কোথা থেকে এসছে প্রশ্নগুলো, আমি সেটা নিয়ে আলোচনা করবো। একটু দেখি স্ক্রিনে ভালো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, আই গেস ভালোভাবে দেখা যাচ্ছে। একটু তোমার যেহেতু পিডিএফ গুলো প্রবলেম আছে, কোয়ালিটিগুলো অতটা ভালো না, তাই একটু সমস্যা হচ্ছে, বাট বোঝা যাচ্ছে, রাইট। দেখো এই যে গ্যালভানাইজেশনের সময় লোহার উপর কোন ধাতু প্রলেপ লাগানো হয়, এটা আমরা জেড এন জিঙ্ক জানি, জিঙ্ক মানে 10টা, এটা এটা কোথা থেকে আছে? ওই যে ধাতুবিদ্যা যেটা করলাম না, ধাতুবিদ্যা সেখানকার, মানে তোমার ক্লাস 10-এরই, আলাদা কোথাও না, ঠিক আছে। এর পাশাপাশি দেখো এই যে আমি যেটা বললাম, একটা আলোক রশ্মি বায়ু থেকে কাচ মাধ্যমে 30 ডিগ্রি আপাতন কোণে আপতিত হয়, 20 ডিগ্রি প্রতিসরণ কোণ সৃষ্টি হয়। মানে দেখো এটা বলছে এরকম একটা আছে, ধরো ঠিক আছে, বলছে আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমের মধ্যে, মানে এটা কি নিচে একটা কাচ, এটা হচ্ছে তোমার মানে, সরি পেনটা পড়ে যাচ্ছে, হাত থেকে পেন পড়ে যাচ্ছে, কি অবস্থা, এটা হচ্ছে স্ল্যাব মানে কাচ, আর এটা হচ্ছে তোমার এয়ার মিডিয়াম, ঠিক আছে। এবার কি হয়, যখন তোমার মানে ধরো এই যে লাইটটা ঢুকছে, ঠিক আছে, এখান থেকে ধরো আপাতন কোণ হলো, সেটা কত ডিগ্রি বলেছে? 30 ডিগ্রি কোণ করে, এটা আপাতন কোণ। এবার যেহেতু এটা কাঁচ মিডিয়াম মানে কি ভারী, তো সেখানে ও কিন্তু ভেদ করে সহজ যেতে পারবে না, তার মানে কি হবে, অভিলম্বের দিকে বেঁকে যাবে, মানে শর্ট ডিস্টেন্সটা ফলো করবে, মানে দূরে যাবে না, শর্ট ডিস্টেন্স, মানে কি ধরো এইদিকে চলে আসতো না, মানে এরকম এই দিকে বেঁকে গেল, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওর যাওয়ার কথা ছিল এই দিকে, এরকম করে, তাহলে কি এইটা হচ্ছে ওর চ্যুতি, মানে এতটুকু ওর মধ্যে প্রবলেম হলো, রাইট। অ্যাকচুয়ালি ওর এই যেটা আপাতন কোণ প্রতিফলন কোণ এটা হওয়া দরকার ছিল, তাই তো, কিন্তু চ্যুতিটা কত হলো, বেঁকে গেল, একটু তো বেঁকে গেল, এটা ডেল্টা, তাহলে এটা কি করে হচ্ছে কতটা, মানে দেখো প্রতিসরণ কোণ হয়েছে 20 ডিগ্রি, মানে প্রতিসরণ কোণ হয়েছে কত 20 ডিগ্রি, কিন্তু ডিফারেন্সটা কি করে হচ্ছে, টোটালি এটা 30 এটা 30 হওয়া দরকার ছিল, কিন্তু এটা তো 20 ডিগ্রি হয়েছে, তাহলে বাকি কতটুকু, 10 ডিগ্রি পড়ে আছে, তো ওটাই হবে তোমার 10 ডিগ্রিটা অ্যান্সার, এটা হচ্ছে চ্যুতি, এটাকে বলে ডেভিয়েশন বলে। দেখো এটা লাইট থেকে প্রবলেম, দেখো এটা হচ্ছে তোমার পর্যায় সারণী, কোথায় মানে মৌলটি যেটা আমরা কি বলি, এটা হচ্ছে তোমার 12 সোডিয়াম ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কত নম্বর পর্যায়ে আছে ওখানে আমরা দেখলে বুঝতে পারবো সহজ। দেখো এটা ফ্রিকোয়েন্সি, তোমার ওই যে ফর্মুলা, ডাইরেক্টলি ফর্মুলা ওই তোমার ভি ইকুয়াল টু সামথিং, এটা হবে যে তোমার 50 × 20, মানে ফ্রিকোয়েন্সি এবং এই যে তরঙ্গদৈর্ঘ্য মাল্টিপ্লাই করলে ওই 100 এর মতো অ্যান্সার আসবে, ওইটা ভাই ফর্মুলাটা, ঠিক আছে, আমাকে দেখতে হবে। পাওয়ার অফ লেন্স দেখো 0 -2 ডায়াপ্টার রয়েছে, ডায়াপ্টার, তো ফোকাল লেন্থ, তাহলে এফ ইকুয়াল টু কি হয় 1/পাওয়ার হয়, তাহলে মাইনাস ফর্মুলা মানে তো রয়েছে যেহেতু মাইনাস দিলাম, আর এটা হচ্ছে তোমার 2 -2 রয়েছে, ঠিক আছে। তাহলে এটা করলে কত হয়, মাইনাস মানে তো মাইনাস তো এটা দরকার নেই, মাইনাস তো অলরেডি আমি দিয়ে দিয়েছি উপরে, এটা ওটা করলে কত 0.5 হবে, 0.5, কিন্তু মাইনাস ছিল অলরেডি, তাই মাইনাস, তো মাইনাস 0.5 হবে, দেখো এটা অ্যান্সার। তো এই সমস্ত টাইপের, মানে তোমার এটা লাইটের অঙ্ক, ঠিক আছে, এটা লাইটের অঙ্ক,
তবে আমি শুধু জাস্ট বোঝাতে চাইছি যে কোথা থেকে এসছে তা, এগুলো কি বাইরেকার মানে আকাশ থেকে উড়ে এসে তা না। দেখ এই যে কোশ্চেনটা, একটি বস্তুর উপর কৃতকার্য যে রাশির উপর নির্ভর করে না। কৃতকার্য মানে কি, যদি আমরা ওয়ার কথা বলি, ডাব্লিউ ইকুয়াল টু কি হয়, ডাব্লিউ ইকুয়াল টু এমএফ, সরি কার্য ইকুয়াল টু মানে ধরো কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি সরণ ঘটে, ঠিক আছে, মানে বল প্রয়োগে যদি সরণ ঘটে, ডাব্লিউ ইকুয়াল টু এফএস ফোর্স ইনটু মানে তোমার ডিসপ্লেসমেন্ট যেটা বলি, ঠিক আছে, তাহলে কি হবে, সরণের উপর ডিপেন্ড করে, ফোর্সের উপর প্রযুক্ত বলের উপর ডিপেন্ড করে, প্রাথমিক বেগের উপর ডিপেন্ড করে না, প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণের উপর ডিপেন্ড করে, এটার উপর করে, এটার উপর করে, এটার উপরও করে, কিন্তু করে না বলেছে, তাহলে কোনটা হবে, প্রাথমিক বেগ, এটা হবে आंसर। তো এই ফর্মুলা থেকে হয়ে যাচ্ছে। এই যে নরমালি এগুলো তোমার ফর্মুলা থেকে আরামসে হয়ে যাবে, এগুলো কঠিন না, একেবারে ডিরেক্টলি ফর্মুলার উপর ডিপেন্ড করে হয়। তরঙ্গ থেকে দিয়ে যে দেখো নরমালি ওয়াটার উপর লেবুর রস, এবং এটা তোমার কারেক্ট ফর্মুলা হবে ক্যালসিয়াম ফসফেট, এগুলো আমি নরমালি বলে দেবো আরামসে, যা বলবো ওগুলো থেকে পড়বে এরকম, ঠিক আছে। দেখো আমি তোমাকে প্রিভিয়াস এর কোশ্চেন থেকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে কি খুব কঠিন আছে না নরমালি আছে। এই যে ফর্মুলা গুলো এসছে, এই যে কোশ্চেন গুলো এসছে, এগুলো তোমার ফর্মুলা দিয়ে, ডাইরেক্ট ফর্মুলা। যদি আমি ফর্মুলাগুলো অলরেডি তোমাদেরকে পড়ানোর পরে নোটস আকারে আমরা তোমাদের গ্রুপেও কিন্তু দিয়ে দেবো, যেটা তোমাদের ফ্রি গ্রুপ আছে সেখানে। এসআই ইউনিট হবে প্রেসার, এই প্রেসারের উপর হচ্ছে চাপের এক একক, তোমার এগুলো সব নরমালি বইয়ের মধ্যেই আছে, তুমি যে গ্যাসের আয়তন পড়বে ওখানেই রয়েছে, তোমাকে দেখিয়ে দেবো ওর মধ্যে ব্রাইনের সলিউশন কোনটাকে বলা হয়, সব দেখিয়ে দেবো আমি। দেখো এর মধ্যে নিচের মধ্যে কোনটি সবচেয়ে কম সক্রিয়, ওই সক্রিয়তা কোনগুলো হয়, কিভাবে হয়, সেগুলো কিন্তু তোমাদেরকে বলা হবে আরামসে, ঠিক আছে। ক্যাটাগরি 2 যেটা আসছে, এখানে তোমার মনে হতে পারে স্যার এইগুলো কি করে হবে, এটা তো আমি জানি না, ওই যে এমজিএইচ বলে, তো এমজিএইচ এর কি করে বের করব, প্রত্যেকটা আলাদা আলাদা অ্যান্সার আছে, কোনটা হবে কোনটা কি হবে জানি না, কি করে করব। তো এখানে ইউনিটগুলো দেখে বুঝতে হবে এই যে ব্যাপারগুলো। তো একটা শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় ধারকত্ব দিয়েছে, এবং এবার ধারকত্ব দিয়েছে, তারপর হয়তো রোধ দেবে, ঠিক আছে, কোনটা হবে, সহজ সহজ ব্যাপার, কঠিন মনে হচ্ছে তোমার, কিন্তু এটা কঠিন না, সহজ। ফর্মুলাগুলো যদি শিখিয়ে দেওয়া হয় তোমাকে, যদি আমরা যদি ম্যারাথন ক্লাস নিয়ে থাকি, সম্পূর্ণ শিখিয়ে দিয়ে যদি ম্যারাথন ক্লাস নিয়ে থাকি, আই এম ড্যাম শিওর যে তোমরা আরামসে পারবে। তো এটা আমি বোঝাতে চাইলাম যে আসলে ফিজিক্সের যে চ্যাপ্টার গুলো রয়েছে, যদি চ্যাপ্টার গুলোকে ভালো করে তুমি বইটাকে অন্তত পড়ো, আরামসে হয়ে যাবে। আর বইটা পড়তে গেলে তুমি বুঝতে পারবে না একা, তার জন্য আমাদের হেল্প লাগবে। তো আমরা যখন তোমাকে পড়িয়ে দেবো, তার সঙ্গে সঙ্গে বই নিয়ে পড়ো, তোমার বয়স যতই হোক না কেন কোনো প্রবলেম নাই, এএনএম জিএনএম ক্র্যাক হবেই হবে উইথ এবিসি সেন্টার ফ্রি কোচিং এর সাহায্য নিয়ে আরামসে, ঠিক আছে। তো সম্পূর্ণরূপে ভালো করে একটু ফোকাস করো, দেখবে হয়ে যাবে। এটা প্রথম ভিডিও ছিল যে আসলে আমাদেরকে ফিজিক্সের কোন জায়গাটা পড়তে হবে আর কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, কেমন করে হবে। তো নেক্সট ক্লাসে তোমরা কিন্তু পাবে গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে আমরা কিন্তু পড়াতে শুরু করব, এবং সম্পূর্ণরূপে আস্তে আস্তে আমরা ক্লাস 10টা কমপ্লিট করে ক্লাস 9 যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করাবো, তারপরে ম্যারাথন ক্লাস করবো এবং প্রবলেম সলভিং ক্লাসেস নেব, ঠিক আছে। তো উইশ ইউ অল দ্য বেস্ট, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। অ্যান্ড এক্ষুনি সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।